আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আপনারা দেখছেন, শুনছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সব ঠিক আছে কিনা। আমার এক ভাই লিখেছে, বাংলাদেশের খবর শুনতে মন চায় না। আমারও বাংলাদেশের এইসব খবর দিতে ভালো লাগে না, কিন্তু অনেক কমেন্ট করছেন যে ভাই বাংলাদেশের খবর একেবারে দেয়া বন্ধ করলেন কেন? আমরা বাংলাদেশের খবর শুনতে চাই। তো সেই সব দর্শকদের জন্য একটু স্যাক্রিফাইস করেন, আমিও দিচ্ছি আপনাদের। আমার সবসময় ভালো কিছু খবর দিতে ভালো লাগে। তো আরেক ভাই লিখছে, ভাই নেতা কাকু আছে না গেছে? এখনো মনে হচ্ছে নেতা কাকু আছে। আমার একটু ঠান্ডা জ্বরের কারণে গলা বসে গেছে, একটু কষ্ট হলেও শুনে নেবেন। এক ভাই লিখছে, মাসুম ভাই আপনার শরীরের অবস্থা কি? ইনশাআল্লাহ আগের চেয়ে একটু ভালো, আপডেট হচ্ছে। আমার উপস্থাপনা আপনার ভালো লাগে ভাই, না? ওকে, থ্যাংক ইউ। দর্শক, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে, আল্লাহ সুস্থ রাখলে পুরোটাই দেওয়ার চেষ্টা করব। বলতে পারে আজকে অনেকগুলো খবর আছে এবং আপনার ধৈর্য সহকারে বসে থাকতে হবে। আমি প্রথমে বাংলাদেশের খবরটা সংক্ষিপ্ত আকারে একটু দিয়ে নিই, তারপর আমি চলে যাব, কারণ বাংলাদেশের সংবাদটা আমি খুব বেশি অল্প সময়ের জন্য দেব। প্রথম বিষয়টা হচ্ছে, বাংলাদেশ সংসদ এখন উত্তপ্ত হয়ে গেছে। আজকেও দেখলাম বিরোধী দলের নেতার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বাকচিত হয়েছে, বাট ভদ্রচিত্তভাবেই হয়েছে। আবার গণভোট এবং জুলাই সনদ নিয়ে জামাতের 11 জোট, জামাত সহ যে 11 জোট, তারা আগামী শনিবার বায়তুল মোকাররম থেকে আন্দোলন শুরু করতে যাচ্ছে। অর্থাৎ বিএনপির হানিমুন পিরিয়ড শেষ, এবার জামাত মাঠে নামছে তার জোটকে নিয়ে। বলা হয়েছে বিক্ষোভ, সমাবেশ, মিছিল বায়তুল মোকাররম থেকে, এবং সেখান থেকে পরবর্তী নতুন কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। প্রশ্নটি হলো, 24-এর বিপ্লবের পর এত মানুষের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ রচিত হয়েছে, যে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল ওয়াদা দিয়েছিলেন তারা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চান, তারা নতুন বন্দোবস্ত গড়তে চান, যে পুরনো বন্দোবস্তে হাসিনা ফ্যাসিস্ট হতে পারে, সেই বন্দোবস্ত আর চান না। এই প্রতিশ্রুতির পর রাজনৈতিক দল যদি আবারও ফ্যাসিজমের দিকে ফিরে যেতে চায় বা ফ্যাসিজমের সেই চিহ্নগুলোকে বাঁচিয়ে রাখতে চায়, এটা আমি মনে করব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। প্রথম কথা, আজকে আমি দেখলাম যে জামাত নেতা হামিদ হোসেন আজাদ, না হামিদুদ্দিন হামিদ আজাদ, মাঝখানে একটা নাম আছে, আমি ভালো নামটা জানি না, হামিদ কি আজাদ এরকম একটা নাম, সিনিয়র একজন পলিটিশিয়ান জামায়াতের, তিনি বলেছেন যে বিভিন্ন অধ্যাদেশ বাতিল করে বিএনপি হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট হওয়ার পথে এগুচ্ছে। কে বলছে? জামাতের একজন নেতা। সাংবাদিকদের ডেকে তিনি এই বক্তব্যটি দিয়েছেন এবং কর্মসূচি ঘোষণা করেছেন। আমি বিশ্বাস করতে চাই, যে দেশটির এখন প্রধানমন্ত্রী আমার সবচেয়ে প্রিয় মানুষ তারেক রহমান, তিনি বাংলাদেশটাকে আগের স্থলে আর নেবেন না, একটা নতুন বাংলাদেশ উপহার দিবেন, যেটা তিনি লন্ডন থেকে 18 কোটি মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন। কেন যেন বারবার আমাদের সালাউদ্দিন ভাই আলোচিত হচ্ছেন, তার দায়িত্বটা অনেক বেশি দেখছি, তারেক রহমানকে সেইভাবে বক্তব্য রাখতে শুনছি না। তিনি শুধু বসে বসে হাসেন, তার হাসিটা বেশ সুন্দর, কিন্তু আমার কাছে অদৃশ্যভাবে কিছু জিনিস মনে হচ্ছে। আমি জানি না এটা সত্য কি মিথ্যা বা এটা কি হবে। বিএনপির উপর কারো দায় আছে, তো বিএনপি চাইছে যে তারা জুলাই সনদ গণভোটের পক্ষে থাকবে না। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে, সত্য না মিথ্যা জানি না, আমার রাজনৈতিক বিশ্লেষণ থেকে বলছি। কিন্তু বিএনপিও মনে মনে বা তারেক রহমানও মনে মনে চায় এটা হোক, কিন্তু যারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, সারপ্রাইজ গিফট করেছে, তারা চাচ্ছে বিএনপিটা না করুক। তাই তারা চাচ্ছে দেশে একটা আন্দোলন সৃষ্টি হোক, জামাত এটা নিয়ে চাপ সৃষ্টি করুক, এবং একটা টাইম পরে বিএনপিটা মেনে নেবে। বেগম জিয়া এই কাজগুলো করতেন, আমি তার সাথে ওপেন ডিসকাশনে তার কিছু এরকম তথ্য জেনেছি, আমার আগের দর্শকরা তাদেরকে সংক্ষিপ্ত কিছু ভাষণ আমি শুনিয়েছিলাম আপনাদের। তবে বিএনপির মধ্যে একটা বড় গ্রুপ আছে যারা সরাসরি ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। তারেক রহমান তাদেরকে চিহ্নিত করেছেন। পর্দার অন্তরালে অনেক খবর আছে যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, জাতীয় নিরাপত্তার প্রয়োজনে, রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে অনেক খেলা চলছে, বুঝছেন? তো সেখানে এখন পর্যন্ত আমার কাছে যে খবর আছে, তারেক রহমান পজিটিভ অবস্থানে আছেন, কিন্তু কিছু খেলা খেলছেন তিনি। কেন খেলছেন?
তার উপরে চাপ আছে, কারণ তিনি দেশে এসেছিলেন যে চুক্তিগুলো বা যে শর্তগুলোর উপরে, তাদের কিছু দায় শোধ করতে হবে তাকে। তো তাকে একটু সময় দিয়ে সেই কাজগুলো করতে হবে, বাট তিনি চাইছেন বাংলাদেশে কিছু হোক। আর যদি সেটা না হয়, আমার ধারণা ভুল হয়, আমি মনে করব বিএনপির জন্য এই সময়টি, অর্থাৎ ক্ষমতার এই সময়টি হবে সবচেয়ে দুঃখজনক। কারণ যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সেই বিএনপি শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করলে তার পরিণতি শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। লিখে রাখেন কাগজে, আজকেই লিখে রাখেন। শেখ হাসিনার সময় কথাগুলো আমরা বলতাম, তাই হয়েছে শেখ হাসিনার আগে আর পরে। তো কিছু কথা শুনতে হবে। হাইব্রিড নেতাদের, হাইব্রিড সাংবাদিকদের, হাইব্রিড বুদ্ধিজীবীদের কথা শোনা যাবে না। যারা হঠাৎ করে বিএনপি হয়ে গেছে, তারা অনেক পরীক্ষিত লোক, তাদের কথা শুনতে হবে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়িত না হয়, গণভোটের রায় ভুলণ্ঠিত হয়, মনে রাখবেন বিএনপিকে সবচেয়ে করুণ পরিণতি ভোগ করতে হবে। আর যদি আমি যেটা বলেছি তারেক রহমান সেই পলিসিটি আগান, অর্থাৎ তিনি চাচ্ছেন অদৃশ্য শক্তিকে খুশি করতে, যে বিএনপিটার বিপক্ষে, কিন্তু বিরোধী দল এবং জনগণের চাপে পড়ে বিএনপিকে করতে হয়েছে। যদি বিএনপি এই খেলাটা খেলে থাকে, আলহামদুলিল্লাহ, আমি চাই বিএনপি কাজটা করুক। তো অবশেষে জামাত আন্দোলনে নামছে। এই নতুন সরকারের, অর্থাৎ বিপ্লবের পর যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বিরুদ্ধে বিরোধী দলের প্রথম আন্দোলন শুরু হচ্ছে আগামী শনিবার বিকেল 4টা থেকে বাইতুল মোকাররমে। আমরা দেখতে চাই কি ঘটে বাংলাদেশে। দর্শক, চলেন আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক খবরে, যেটার জন্য আপনারা বসে আছেন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা শুনেছি, 25 মিনিটের বক্তব্যটা, 23 থেকে 25 মিনিট ধারণা করছি। তার বক্তব্যে তিনি ইরানকে খুব ভয়ঙ্কর কিছু হুমকি দিয়েছেন। আপনাকে শুনছেন তো ক্লিয়ার না? একদম কোনো সাউন্ডে প্রবলেম হচ্ছে না? না, তো তিনি সরাসরি হুমকি দিয়েছেন কিভাবে? ব্যাক টু দ্য স্টোন এজ, ব্যাক টু দ্য স্টোন এজ, পাথরের যুগে ফিরে যাও। ইরানকে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যদি তুমি না থামো, হরমুজ খুলে না দাও, তোমার উপর এত ভয়ঙ্কর অ্যাটাক হবে যেটা তুমি কল্পনা করতে পারো নাই বা পারবা না, এবং তোমাকে পাথরের যুগে পাঠানো হবে। পাথরের যুগ বুঝছেন তো? আগে ম্যাচও ছিল না, পাথর দিয়ে আগুন ধরাইতে হইতো। বন মানুষের যুগ যেটাকে বলা হয়, মানে কি বলবো, এই টাইমটা হলো খ্রিস্টপূর্বের আগে। মানুষ যখন অধিকাংশ মানুষ যখন উলঙ্গ থাকতো, পৃথিবীর কিছু আবিষ্কার হয়নি। ইরানকে সেই যুগে পাঠিয়ে দেবে, অর্থাৎ ইরানের সকল প্রকল্প ধ্বংস হবে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হবে, বিদ্যুৎ প্ল্যান্ট ধ্বংস হবে, পানি প্ল্যান্ট ধ্বংস হবে, অর্থাৎ ইরানে কোনো আধুনিকতার কিচ্ছু থাকবে না। এত ম্যাসিভ অ্যাটাক হবে যেটাতে ইরান সেই পূর্বের পাথরের যুগে ফিরে যাবে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঠিক এই ভাষায় থ্রেট দিয়েছেন, এবং তিনি যে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তার বক্তব্যের পর, সেটা হলো ব্যাক টু দ্য স্টোন এজ। স্টোন এজ বুঝছেন তো? পাথরের সময় পাঠিয়ে দেবে ইরানকে। যখন ডোনাল্ড ট্রাম্প এই অ্যাগ্রেসিভ বক্তব্য দিচ্ছেন এবং ইরানকে একটা ভয়ঙ্কর যুদ্ধের হুমকি দিচ্ছেন, ঠিক কয়েক মিনিট পর ইরান বড়সড় অ্যাটাক শুরু করে দিয়েছে আরব রাষ্ট্রে এবং তার বন্ধু বিবির দেশে। বিবি বুঝেন তো? নেতানিয়াহুর আরেক নাম। বলা হচ্ছে ইরান এত ম্যাসিভ আকারে ড্রোন, মিসাইলে, মানে তার অ্যাটাক সাজিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাব ইরান তার অ্যাটাকের মাধ্যমে দিয়েছে। মিস্টার ট্রাম্প, আমি তোমাকে নো বলে দিলাম, তোমার এই হুমকি ধমকিতে আমি না, তুমি আমাকে গলাতে পারবে না। যেটা সিদ্ধান্ত আমি নিয়েছি সেটাই, আমার শর্ত মেনে তুমি যা করো করো। আমার শর্ত না মানে তুমি মানে আমাকে পাথরের যুগে পাঠাবা, নাকি তুমি তারও আগে পাঠাবা, সেটা পাঠাও। ইরানের এই অ্যাটাকে জর্দানে মার্কিন যে বেজ মোটামুটি লন্ড ভন্ড হয়ে গেছে, এবং কাতার, দুঃখিত, কুয়েত, দুবাই তো ব্যাপক হিট হয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পর পৃথিবীব্যাপী বলা হচ্ছে 500 বিলিয়ন মার্কিন ডলার ডাউন হয়ে গেছে। এক বক্তব্যে 500 বিলিয়ন মার্কিন ডলার হাওয়া হয়ে গেছে।
কত বড় মানে মানে বক্তব্যে কি পরিমাণ ইফেক্ট পড়ে বুঝতে পারছেন? বলা হচ্ছে ইরানের 2-3 সপ্তাহের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশাল অ্যাটাকটি করতে যাচ্ছে। তার মানে হরমুজ খুলে ইরানকে সরে যেতে হবে। মূলত ইরানের কাছ থেকে একটি ফেস সেভিং চাচ্ছে ট্রাম্প, কিন্তু ইরান দিচ্ছে না। আপনাদেরকে আমি আজকেও খবর দিয়েছি যে যখন ইরানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ চলছিল তৃতীয় রাষ্ট্রগুলোর মাধ্যমে, অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, মিশর, ওমান, এই দেশগুলোর মাধ্যমে যখন আলোচনা চলছিল, আর যে ব্যক্তিটি এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তিকে দখলদাররা মেরে দিয়েছে। মানে একবার চিন্তা করেন যে বিষয়টা কত ভয়াবহভাবে, যে যেই ব্যক্তি যুদ্ধ বন্ধের জন্য আলোচনায় যাচ্ছে তাকে মেরে দিচ্ছে। কামাল কারাজি ইরানের যে নেতা ছিলেন যুদ্ধের বা আলোচনার, আলী লারিজানি, তারপর এই ব্যক্তি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে। যিনি আলোচনা করতে চান বা যিনি আলোচনা করার ব্যক্তি হন তাকে ওরা মেরে দেয়। অর্থাৎ ওই দেশটি চায় না কোনোভাবেই আমেরিকা আলোচনার মাধ্যমে যুদ্ধটা বন্ধ করুক, তারা যুদ্ধটা প্রলম্বিত করতে চায়, লম্বা করতে চায়। সেই কামাল খারাজিকে আমি এটা নিয়ে আজকে সন্ধ্যা দিয়েছি, আর ডিটেলস বলবো না। তো ইরান বলছে যে একদিকে আমাদের লোকদেরকে তোমরা টার্গেট কিলিং করছো, আবার যুদ্ধের আলোচনা চাইছো, এটা তো প্রতারণা। আমেরিকাকে বলছে এটা তো প্রতারণা, তোমাদের প্রতারণায় আমরা নামবো না। অর্থাৎ ট্রাম্পের বক্তব্যের যখন দিচ্ছিল ইরান, তার আইআরজিসি তার মিসাইলের স্টোরেজে বসে বাটনে হাত দিয়ে বসেছিল। বক্তব্য শেষ আর মিসাইল মারা শুরু করছে। মাইরা ট্রাম্পকে জবাব দিয়েছে, ট্রাম্প দেখো তোমার পাথরের যুগে আমাদের পাঠাবার, আমরা তোমাদেরকে, তার বক্তব্য দিলাম মিসাইল দিয়ে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে জর্দান রাষ্ট্রটা কারা? এটি হলো ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র। এরা কোনো মুসলিম দেশে নয়, এরা ইসরায়েলের মিত্র বা ইসরায়েলের পক্ষের। আরেকটি দেশ আছে আরব আমিরাত। সৌদি আরব এখন চুপ। ট্রাম্প সৌদির প্রধানকে নিয়ে এত ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছে যে সে ট্রাম্পের পেছনে নাকি চুমু দেয়। তো সেই ব্যক্তি এখনো চুপ। সৌদি আরব কথা বলে কম, কাজ করে অন্যভাবে কাজ করে। কাতার মোটামুটি চুপ, ওমান চুপ। বাহরাইন বলছে নতুন করে যে আমরা এই যুদ্ধের আগেও নেই পাছেও নেই, বহুত মাইর খেয়েছি, বহুত খাইছি আর কি, আর খাইতে রাজি না। এখন লাফাচ্ছে শুধু দুটো দেশ, বাহরাইন, আরব আমিরাত আর হলো জর্দান। কুয়েত চুপ, কাতার চুপ, বাহরাইন চুপ, আরব চুপ। ওরা বলছে আরব যদি এই যুদ্ধে না নামে আমরা নামবো কি করে? অর্থাৎ আরবরা হলো মোরল, আরব যদি যুদ্ধে নামে সবাই নামবে। আরব কৌশলগত কারণে চুপ। তারা চায় ইরান দমে যাক, কিন্তু তারা এই অ্যাটাকে নামবে না, কারণ তারা জানে যদি তারা এই যুদ্ধে নামে ইরান আরবকে তক্তা বানায় ফেলবে। তাদের যে ভিশন 30 শেষ, বুর্জ খলিফা মলিফা কিচ্ছু থাকবে না। এখন পর্যন্ত ইরান মার্কিন বেজগুলোকে টার্গেট করছে, তখন ইরানের মিসাইলগুলো আরবের কোনো স্ট্রাকচার রাখবে না, সব শেষ করে ফেলবে, কারণ আমেরিকা ঠেকাতে পারবে না। আমেরিকা তো নিজের বেজই ঠেকাতে পারে না, আরবকে কি ঘোড়া রানা ঠেকাবে? এখন এই পরিস্থিতির মধ্যে যে অবস্থাটি তৈরি হয়েছে যে মার্কিন ডিস্ট্রয়ার ভারত মহাসাগরে যখন ছিল, ইরানের মিসাইল সেটাকে হিট করেছে। 2টো মিসাইল হিট করেছে মার্কিন ডিস্ট্রয়ারে। ইরানিরা বলছে এটি হলো আমাদের ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে আসার পথে ইরানের একটি জাহাজে অ্যাটাক হয়েছে না, 80 জন নাবিক শাহাদাত বরণ করেছিলেন, এটার প্রতিশোধ। মার্কিন সেই ডিস্ট্রয়ারকে, প্রায় $2 বিলিয়ন মার্কিন ডলারের সেই ডিস্ট্রয়ারটাকে 2টো মিসাইল দিয়ে হিট করেছে। একটি ছিল হাইপারসনিক মিসাইল, আরেকটি ছিল ক্রুজ মিসাইল। 2 পয়েন্ট থেকে এসে রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে হিট করে মোটামুটি বেশ কজনকে ওপারে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেই স্ট্রাইক গ্রুপ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্রাইক গ্রুপ, তাদের উপর আজকে বেসিভ আকারে ড্রোন অ্যাটাক চালিয়েছে ইরান, এবং সেখানেও প্রচুর হতাহতের খবর আসছে। ড্রোনের যে খেলা দেখাচ্ছে ইরান, ওরে বাপ রে বাপ, কঠিন
খেলা দেখাচ্ছে এখন ইরানের ড্রোন। সৌদি আরবের মধ্যে কোথায় কোথায় পালিয়ে আছে খুঁজে বের করে ড্রোন সেখানে গিয়ে হিট করে চলে আসছে। মানে ইরানের কাছে এখন রিয়েল টাইম ইন্টেলিজেন্স বলি এত পারফেক্টলি আসে, মার্কিন কোন পাইলট কোথায় গিয়ে পালিয়ে আছে সেখানে ড্রোন গিয়ে তাকে মেরে দিয়ে আসছে। আমেরিকা মুখ খুলে বলছে না, পরাশক্তি তো লজ্জায় কাউকে বলতে পারছে না, একদম মাইকটা দিচ্ছে ইরান কিন্তু কঠিন ভাবে। ইরান যে দাবি করছে শত শত সেনা ওপারে, এটার এগেনস্টে আমেরিকা 13 জন 14 জন সংখ্যাটা প্রকাশ করে। এটাকে 13 জন 14 জন মারা যাবে এটা আপনি বিশ্বাস করেন? এটা সম্ভব? যেখানে বাংলাদেশিরাই তো এই যুদ্ধের কোনো অংশ না, বাংলাদেশের তো 3-4 জন মারা গেছে এই পর্যন্ত। এখন এই অবস্থার মধ্যে ফ্রান্স দুর্দান্ত একটি বক্তব্য দিয়েছে। ফ্রান্সের বক্তব্যটি আমার ভালো লেগেছে, সেটি হলো ম্যাক্রন, মিস্টার ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলছেন নিউক্লিয়ার, মানে যেই ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, নিউক্লিয়ার দিয়ে এই যুদ্ধের সমাধান হবে না। আমেরিকা যদি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করতে চায় সমাধান হবে না। আবার আমেরিকা যে নিউক্লিয়ারের অভিযোগ তুলছে, ইরানের মধ্যে নিউক্লিয়ার নিয়ে যাবে, এটা করবে সেটা করবে, এটা আসলে সমাধান নয়। একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, এই আমেরিকা ইরাকের নিউক্লিয়ার আছে এই অভিযোগ তুলেছিল, আরো অনেক রকম অবৈধ রাসায়নিক বোমা আছে এরকম অভিযোগ তুলেছিল আমেরিকা। তারপর এই কথাটি বলেছিল কালকে ফ্রান্সের প্রধানমন্ত্রী, খুব দুর্দান্ত একটি কথা বলেছে। তিনি বলেছিলেন এই আমেরিকা ইরাকের বিরুদ্ধে আমাদের সবাইকে ডেকে এনে যুদ্ধ করেছিল, কারণ ইরাকে নিউক্লিয়ার আছে, ভয়ঙ্কর রাসায়নিক এটা সেটা আছে। আমরা সবাই মানে সুসুর করে চলে এসেছি ট্রাম্পের ডাকে ইরাকে লড়াই করতে। দিন শেষে আমরা জানলাম যে ইরাকের কাছে কিছুই নেই, কিন্তু ইরাকটা ধ্বংস হয়ে গেল, লাখো মানুষ প্রাণ হারালো। তিনি বলছেন ফ্রান্স প্রধানমন্ত্রী যে আমরা এই ভুলটি আর করতে চাই না, আমরা আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দেব না, স্পেনে মার্কিন ঘাঁটি বন্ধ, আমার আকাশ আমার জমিন ওদের জন্য নিষিদ্ধ করে দিলাম। একইভাবে সুইজারল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, জার্মান, ব্রিটেন তারা সবাই আমেরিকাকে অসহযোগিতার ঘোষণা দিল এবং বলল তাদের দেশ থেকে কোনো আক্রমণ করতে দেবে না ইরানে এই ইউরোপের মোড়ল রাষ্ট্রগুলো। তো চিন্তা করেন, ম্যাক্রন বলছেন যে ইরানের ইউরেনিয়াম নিয়ে বা নিউক্লিয়ার নিয়ে এত আলোচনা বা যুদ্ধ শুরু, এটা তো যুদ্ধ দিয়ে এই নিউক্লিয়ারের আলোচনা নয়, এটি হবে টেবিলে বসে। ট্রাম্প অসুস্থ হয়ে তিনি এই কাজগুলো করছেন। কে বলছে? ফ্রান্স প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রন। বুঝছেন? তিনি বলছেন হরমুজ শক্তি দিয়ে খোলা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্র যে শক্তি প্রয়োগ করছে এইভাবে হরমুজ প্রণালী খোলা যাবে না। এটিও আলোচনার মাধ্যমে খুলতে হবে, যে ইরানের কাছে আলোচনাগুলো তুলতে হবে এবং ইরানের দাবি মেনে নিয়ে আপনি শক্তি প্রয়োগ করবেন, যুদ্ধ প্রলম্বিত করবেন, দীর্ঘ করবেন, পুরো পৃথিবী সংকটে পড়ে গেছে, লকডাউনে পড়ে গেছে। স্রেফ বাংলাদেশের মতো দেশ দেখেন কি অবস্থা, গাড়ির তেল পাওয়া যায় না। ঢাকা শহরে দেখলাম, কোথায় কোথায় দেখলাম মানুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে একজন মানুষ স্টক করে বা সেখানে মারা গেছে। আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমি এখন কোন লং ডিস্টেন্সে কোনো দূরে যেতে পারছি না, আমার গ্যাস তেল দুটো শেষ, যেতটুকু ট্যাঙ্কিতে ছিল সীমিত, ফ্যামিলির কাজে শুধু ব্যবহার হচ্ছে, বাচ্চাদের স্কুলের জন্য ব্যবহার হচ্ছে। বুঝতে পারছেন? অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে বসে আছে, গাড়ির তেল গ্যাস নিতে পারছি না, ড্রাইভার বসে বসে মশা মারছে, কি করবে, ডিউটি কমে গেছে তার, কিন্তু মাঝখান দিয়ে তো আমার 12টা বাজতেছে। তো এত দূরে বাংলাদেশের যদি এই পরিস্থিতি হয়, পৃথিবীর কি অবস্থা বলছেন? এবং বিভিন্ন সূত্র বলছে বাংলাদেশ সবার আগে তেল সংকটে পড়বে সবচেয়ে বেশি, এমন হবে যে বাংলাদেশে কোনো তেল থাকবে না। বাংলাদেশ একটা ভয়ঙ্কর দিকে যাবে আগামী 1 মাস যদি লং টাইম এই যুদ্ধটা চলে। যত বড় কথাই বলো, কারণ ইরান ইতিমধ্যে বাংলাদেশের ব্যাপারে অসন্তুষ্টি জানিয়েছে, বাংলাদেশ সরকারের বক্তব্যটি ইরানের ভালো লাগেনি। তো এই অবস্থার মধ্যে তিনি বলছেন ট্রাম্প একটু বেশি কথা বলেন, বাচাল। কি বলেন? কে বলছেন? ম্যাক্রন। তিনি কি বলেন তিনি নিজেও জানেন না, তার মধ্যে ম্যানার নেই। ট্রাম্পকে আগে ম্যানার শিখতে হবে। একটি এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট
ট্রাম্পকে বলছেন ফ্রান্স প্রেসিডেন্ট, তার মধ্যে কোনো ম্যানার নেই, তাকে ম্যানার শিখতে হবে। তার মানে কি আমরা একটা জিনিস বুঝে গেছি যে মোটামুটি ইউরোপ ট্রাম্পের পাশে আর নেই। এখন ট্রাম্প হাঙ্কি পাঙ্কি যত কিছুই করুক, ইরান ছাড় দিবে না। এখন ট্রাম্প আসলে 2-3 সপ্তাহ পর কি করবে ইরানে, ধারণা করা হচ্ছে তিনি ফেস সেভিং না পেলে, আল্লাহ জানে, এ তো মাথা অর্ধেক না, পুরোটাই অর্ধেক বললে তো ভুল হবে, অর্ধেক চেয়ে বেশি খারাপ তার মাথা, কেন নিউক্লিয়ার অ্যাটাকে চলে যায় কিনা। কিন্তু আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে নিউক্লিয়ারে চলে যায়, এটা থামবে না। রাশিয়া চীন তার এই অন্যতম পার্টনারকে ছাড়বে না, কারণ এই যুদ্ধটা ইরানের যতটুকু তার চেয়ে বেশি রাশিয়া চীনের। তারা লাভবান হচ্ছে এবং ইরানের মাধ্যমে তারা তাদের অধিকার ফিরে পাওয়ার সব চেষ্টা করছে। আর এই জন্য এই দেশ দুটো সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে ইরানের অধিকাংশ আক্রমণের যে ইন্টেলিজেন্স তথ্যগুলো আসে, উপগ্রহ তথ্য আসে বা স্যাটেলাইট ইমেজগুলো ধরে কোথায় মার্কিন ঘাঁটি, কোথায় তাদের মুভমেন্ট, যেই তথ্যগুলো আসছে এর ম্যাক্সিমাম চীন এবং রাশিয়া ইরানকে দিয়ে থাকে। আবার ইরানের মিসাইলকে শক্তিশালী করতে দ্রুত কাঁচামাল ইরানে পৌঁছে দিচ্ছে, কারণ প্রতিদিন অজস্র মিসাইল ব্যবহার হচ্ছে, আবার আমেরিকা হিট করে অনেক মিসাইল ধ্বংস করছে। ইরান ফুল টাইম 24 ঘন্টা এখন শুধু মিসাইল তৈরি করছে আর ড্রোন তৈরি করছে, কারণ এই দুটো জিনিস দিয়ে ইরান পুরো যুদ্ধের নীতি, যুদ্ধের মিথ পরিবর্তন করে দিয়েছে ইরান। পৃথিবীর তাবৎ মূল্যবান ভয়ঙ্কর অস্ত্র আমেরিকার কাছে আছে, কিন্তু ড্রোন আর মিসাইল দিয়ে এতগুলো দেশকে একা পেটাচ্ছে ইরান, এটা কেউ কল্পনা করেনি। আর আমেরিকা কখনো মার খায়নি, মার দিয়ে গেছে। কেউ ঘুরে মারবে শক্তি কেউ দেখায়নি। ইরান যখন ধরছে টাইট মতো, বাকিরা বুঝে গেছে যে এটাই সময় ওরে চেপে ধরার, কিন্তু ভিতুরা এগিয়ে আসছে না, তারা চাচ্ছে ইরানই শেষ করে দেখ, আমাদের মতো আর কি। আর ইরান আরেকটা মার, আরেকটা মার, মার, হ্যাঁ হ্যাঁ মার মার। বাংলাদেশিরা করে না, দুজন মারামারি করলে দোস্ত আরেকটা মার, আরেকটা মার, সে দূরে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা মুসলিম দেশগুলো অপেক্ষায় আছে ইরান কিছু একটা করুক। ধরুন সৌদি আরবে একটা ভিডিও দেখলাম, মার্কিন টার্গেটে হিট করেছে ইরান, মিসাইল মেরেছে, অনেক সেনা ধূপধাপ করে সেখানে পড়ে গেল, অক্কা গেল, উপরে গেল, আগুন জ্বলছে মার্কিন ঘাঁটিতে। যিনি ভিডিও করছেন আল্লাহু আকবার বলছেন সৌদি আরবের ভেতরে, দুবাইতে, কাতারে, কুয়েতে এই ভিডিওগুলো দেখেছেন হয়তো আপনারা অনেকে। তার মানে ওই দেশের রাজা বাদশারা আমেরিকার কাছে মাথা বিক্রি করলেও জনগণ তো করেনি। জনগণ কিন্তু একটা জিনিসই চাইছে, ইভেন ভারতের মানুষও চাইছে অনেকে, যে ইরান বিজয়ী হোক। কারণ মাতাব্বরি মোরলগিরি কেউ আসলে পছন্দ করে না। তোমার মন চাইবে তুমি এক গাজার মানুষকে মেরে ফেলবা বিবিকে দিয়ে, মানে নেতানিয়াহুকে দিয়ে, বিচার নেই। তুমি জাতিসংঘকে বলছো তুমি একটা প্রস্তুতি নাও, আমরা নিউক্লিয়ার অ্যাটাক করতে পারি, এটাকে তুমি বৈধ করতে হবে। জাতিসংঘকে দিয়ে আমেরিকা ইরানের নিউক্লিয়ার অ্যাটাকে বৈধতা দেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে। তার মানে ট্রাম্প যদি ফেস সেভিং না পায়, ইরানে বড় কিছু ঘটাবে। আর এটুকু বলতে পারি, ইরান এত ছোট দেশ না রে ভাই। আপনারা ইরানের সম্পর্কিত ম্যাপটা দেখবেন, বিশাল দেশ। ইরানে অ্যাটাক করে ইরানকে কবজা করা বা ইরানকে দুর্বল করা এত সহজ হবে না ট্রাম্পের জন্য। 11,000 অ্যাটাক তো গতকালকেই বলছি। সামনের দিনগুলোতে ট্রাম্প আরো বেশি আক্রান্ত হবে, শুধু হবে তা না, পুরো আরবের মধ্যে অনেক বড় আক্রমণ ইরান করে বসবে। আর ইসরায়েল তো একটা ছোট্ট দেশ, 1 কোটি মানুষ থাকে বোধহয়। কিন্তু ইরান চাচ্ছে না সিভিলিয়ানরা মারা যাক। ইরান ইরান তখন চোখ বন্ধ করে মার শুরু করবে, তখন আর বুর্জ খলিফা দেখবে না, মার্কিন বেজ দেখবে না। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই নিউক্লিয়ার মারলে তো ইরান শেষ না ভাই। অনেকগুলো নিউক্লিয়ার মারতে হবে, একটা দুইটাতে হবে না। অনেক বড় ইরান, হয়তো তেহরানে মারবে। আর ইরানের পারমাণবিক বলি, মিসাইল বলি, ম্যাক্সিমাম তেহরানে না, এগুলো অনেক দূরে, ইস্পাহানে আছে, ফোর্দোতে আছে, বিভিন্ন। আর ইরান এমন একটি দেশ, চারদিকে পাহাড়। ইরানের ম্যাক্সিমাম মিসাইলগুলো পাহাড়ের নিচে টানেল বানানো। তো পাহাড়ে যতই বাংকার ব্লাস্টার বোমা মারুক, পাহাড় ভেদ করে আরো মাটির নিচে 200 ফুট, আমেরিকার বাপেরও সেই মিসাইল নেই। তো ওরা মারছে, কিন্তু ইরান তার ম্যাক্সিমাম মিসাইল বা ড্রোন স্টোরেজগুলো পাহাড়ের নিচে তৈরি করেছে, পাহাড়ের মধ্যে পথ করে আরো নিচে করেছে।
এবং প্রতিনিয়ত তৈরি হচ্ছে। রাশিয়া চীন রসদ দিচ্ছে, ইরান বানাচ্ছে ফুল টাইম। তো বিষয়টা হলো, ইরানে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়, এটি আরো অনেকগুলো দেশে ছড়িয়ে পড়বে, কারণ ইরানকে ধারণা করা হচ্ছে তারা নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে। এখন হয়তো আমেরিকা এটি দিয়ে ইরানের আদৌ বানিয়েছে কিনা এটা টেস্ট করার চেষ্টা করছে, হতে পারে। তবে ট্রাম্পের উপর কারো বিশ্বাস নেই। ইমানুয়েল ম্যাক্রন যেটা বলছেন, তিনি বেশি কথা বলেন, যেটা তার বলা উচিত না। বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।